প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 2 পাশ করা নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য আজকে একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বেতন ও মজুরি। আচ্ছা, বেতন ও মজুরি আপনার ক্ষয়ভাগে অবশ্যই আসবে। পরীক্ষায় 5টা অঙ্ক থাকবে, তার মধ্যে একটা অঙ্ক অবশ্যই থাকবে, সেটা হচ্ছে বেতন ও মজুরি। বেতন ও মজুরিটা আপনার যারা কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেমেও আসবে, এটা হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগে আসবে। তা আমরা একটু লক্ষ্য করি যে এর রুলটা কি, কেমনভাবে করতে হবে। দেখা যাচ্ছে কি যে রাজু আর সাজু এরা দুই ভাই, এদের মজুরি বিবরণী যদি তৈরি করতে বলে বা বেতন বিবরণী তৈরি করতে বলে, এরা আগে কিছু আমাদের নিয়ম কানুন জানা উচিত। যে রাজু ও সাজু এই করতে গেলে তাদের কি কি আয় করবে, তাদের এক হচ্ছে আয় হচ্ছে মূল বেতন হচ্ছে তাদের একটা বেসিক। দেখা যাচ্ছে বেসিকটা হচ্ছে আপনার মূল যে টাকাটা পাবে সেই টাকাটা হচ্ছিল তার রাজুর মূল বেতন হচ্ছে 10,000 টাকা, এই সাজুর মূল বেতন 10,000 টাকা। মহার্ঘ ভাতা হচ্ছে কি, যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যে টাকাটা ভাতা অতিরিক্ত দেবে সেটা হচ্ছে মহার্ঘ ভাতা। বাসস্থান ভাতা হচ্ছে কি, বসবাসের জন্য যে ভাতাটা দেবে সেটা হচ্ছে বাসস্থান ভাতা। চিকিৎসা খরচের জন্য যে টাকাটা দেবে সেটা হচ্ছে চিকিৎসা ভাতা। যাতায়াত ভাতা হচ্ছে যাতায়াতের জন্য যে ভাতাটা দেবে সেটা যাতায়াত ভাতা। আপ্যায়ন করার জন্য যে ভাতা দেবে আপ্যায়ন ভাতা। ওভার টাইম অতিরিক্ত দায়িত্ব পালনের ভাতা, একই কথা। আমাদের যে উপার্জনগুলো দেওয়া আছে এই উপার্জনগুলো হচ্ছে আয়। এই আয়গুলো আগে লেখার চেষ্টা করব, আয় লেখার পরে এই টাকাগুলো যোগ করব, যোগ করার পরে যে টাকা হবে এর মোটও করব প্রত্যেকটা অঙ্কে, ঠিক আছে। পরবর্তীতে কি করব, কর্তনগুলো লাগবো। কর্তনের মধ্যে কি আছে, অগ্রিম বেতন কর্তন আছে, কল্যাণ তহবিল আছে, নিরাপদ তহবিল আছে, ভবিষ্যৎ তহবিল আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, প্রভিডেন্ট ফান্ডে দান আছে, আয়কর আছে, গৃহ নির্মাণ ঋণ আছে। এরকম অঙ্ক আমাদের অঙ্কের দাম থাকতে পারে, কর্তন থাকতে পারে। কর্তন 4 বা 5 টাকাও থাকতে পারে, কমও থাকতে পারে। দেখা যাচ্ছে পরীক্ষায় যদি আসে তাহলে আমরা এইভাবে করার চেষ্টা করব। পরবর্তীতে আমাদের এখানে যা দেয়া থাকবে সেইগুলো আমরা লিখবো। এখানে বলা আছে কি যাবতীয় ভাতা আয় হিসেবে গণনা করব, আর যদি কি থাকে কর্তন থাকে সেগুলো আমরা কি কর্তন হিসেবে গণনা করব। তবে একটা কথা হচ্ছে কি, যে আপনারা এই অঙ্ক করার পরে দেখা যাচ্ছে কি যে আপনাদের কি সমস্যা হতে পারে, যে অঙ্ক পরীক্ষায় কীভাবে আসবে, অঙ্ক পরীক্ষায় কীভাবে আসবে সেটা একটু দেখার চেষ্টা করি। একটা পরীক্ষায় এই যে একটু দেখি যে এখানে 3টে বা 4টে অঙ্ক আছে, একটু দেখি। প্রথমে একটা পেজে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো দিয়ে দিয়েছি। এই 3টে অঙ্ক করলে আশা করা যায় এখান থেকে একটা অঙ্ক পরীক্ষা আসবে। এই অঙ্কগুলোর সমাধানটা আমি পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব। প্রথমে এই অঙ্ক সম্পর্কে একটু আলোচনা করি। দেখা যাচ্ছে এটা 6 দাগ বা 7 দাগে আমাকে পরীক্ষা আসবে। 6 দাগ বা 7 দাগে যদি পরীক্ষা আসে কীভাবে উত্তর করব, এখানে 7 নং প্রশ্নে আসলো, এখানে লিখবো 7 নং প্রশ্নের উত্তর লিখলাম। প্রশ্নের কি উত্তর লেখার পরে প্রথমে কোম্পানির নামটা লেখার চেষ্টা করব। কোম্পানির নাম আছে কি মেঘনা ম্যানুফ্যাকচারিং। তাহলে আমরা প্রথমে লিখবো কি মেঘনা ম্যানুফ্যাকচারিং লিখবো। মেঘনা ম্যানুফ্যাকচারিং লিখে প্রথমে কি লিখবো, এই মেঘনার নামটা লিখবো, যেটা লিখবো মেঘনা ম্যানুফ্যাকচারিং পুরো লিখবো। কিন্তু লেখার পরে লিখবো কি এখানে কি বিবরণ করতে বলছে, মজুরি বিবরণী। এখানে লিখবো কি মজুরি বিবরণী, মজুরি বিবরণী। এরপরে কি করতে বলছে, মজুরি বিবরণী করার পরে এরপরে বলছে কি যে 2020 সালের ডিসেম্বর মাসে, এই জায়গায় লেখো যে 2020 সালের ডিসেম্বর মাসের জন্য। আচ্ছা, এরপরে কি করবো, এখানে আয়গুলো কি কি আছে, আয় আছে মূল বেতন, মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, ওভারটাইম, এইগুলো হচ্ছে আয়। আর ব্যয় আছে এইগুলো আগে আয় এবং ব্যয় যদি চিনতে পারি আমরা অঙ্ক করতে পারবো। এই লোক আছে কয়জন, সাজিদ আছে, সাকিব আছে। তাহলে যে কয়জন থাকবে তার একটা ঘর বেশি হবে। সাজিদের জন্য একটা ছক কাটবো, সাকিবের জন্য একটা ছক কাটবো, ঠিক আছে। একটা হবে সাজিদ, একটা হবে সাকিব, একটা হবে মোট। এটার নাম লিখবো কি বিবরণ, এটার নাম লিখবো বিবরণ। এগা লিখবো সাজিদ, আর কয়টা হবে কি সাকিব, এগা হবে কি মোট টাকা, সাজিদ টাকা, সাকিব টাকা। আচ্ছা, এখানে কি করছি যে আমাদের মূল বেতনটা কি আছে, মহার্ঘ ভাতা কি আছে, এগুলো লিখবো। প্রথমে লিখবো কি উপার্জন সমূহ, এ নাম্বারে লিখবো কি উপার্জন সমূহ। উপার্জনের মধ্যে কি কি যাবে, প্রথম যাবে মূল বেতন, মহার্ঘ ভাতা। এরপরে কি আছে, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা,
এরপর ছিল ওভার টাইম, এইগুলো হচ্ছে কি উপার্জন। এই উপার্জনের টাকাগুলো লাগবো। একটা টাকা আমি বুঝাই দিই যে এখানে আছে 6,000, ওই জায়গায় আছে 5,000, তাহলে প্রথম কয় লাগবো 6,000, আর পরে কয় লাগবো কত 5,000। 6,000 আর 5,000 কত হাজার, 11,000। এরপরে কি আছে মহার্ঘ ভাতা 20%, 20% কাটতে বলছে, তাহলে 20% কাটলে 1200, এই জায়গার 20% কাটলে 1,000, এই দুটো টাকা যোগ করলে 2200। এরপরে কি আছে, এরপরে আছে কি যাতায়াত ভাতা 15%, 15% কাটতে বলছে, তাহলে 15% কাটতে বললে এর 15% কাটলে 900, এর 15% কাটলে 750, দুটো যোগ করলে 1650। এরপরে চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা কি আছে 300, 300, 300, 300, এই আছে 300, 300, টোটাল আছে কত 600, পরেরটা আছে 600, 600, 1200। তারপরে একটু দেখিনি, এক পলক দেখছি তো, এখানে ওভার টাইম আছে 600, 600, 1200। ওই উপার্জন সব শেষ, এবার এই টাকাগুলো যোগ করব। যোগ করলে কি হবে, উপার্জনের টাকাটা আসবে একটা টাকা 6,000, 7,000, 7, 9, 6, 15, এই জায়গা 2, তাহলে হচ্ছিল এদিকে 2, 11, 3, 14, আর 14, 20, তাহলে এই গেল 2,000, 3,000, 3,000, ওই গেল 6,000, 9,000 টাকা হয়েছে যোগ করলে। আর পয়টা যোগ করলে 5 আর 1, 6, এটা 750, 6,900, আর আসলে 1600, 7,650 টাকা। যাই হোক, যোগ বিয়োগ ভুল থাকতে পারে, আপনারা ঠিক করে দেখে নিন, ঠিক আছে। ক্যালকুলেটর ছাড়া যোগ তো 9 7, 16,650 টাকা। আচ্ছা, এই টাকাটা হলো এক দাগ হবে, এই টাকার নাম আছে মোট উপার্জন, এই টাকার নাম আছে কি মোট উপার্জন। এবার লাগবো কি বি নাম্বার লাগবো কর্তন সমূহ, কর্তন সমূহ। এবার কর্তনগুলোর মধ্যে কি কি আছে, কর্তনগুলোর মধ্যে আছে কি কি, যেখানে আছে অগ্রিম মজুরি, ভবিষ্যৎ তহবিল, কন্যা তহবিল। প্রথম লাগবো অগ্রিম মজুরি, অগ্রিম মজুরি। পরে আছে কি ভবিষ্যৎ তহবিল, ভবিষ্যৎ তহবিল, আর আছে কল্যাণ তহবিল, কল্যাণ তহবিল। এই তিনটে নামে কর্তনে যাবে, যাওয়ার পরে কি হবে টাকাগুলো লিখতে হবে। এই টাকাগুলো কি প্রথম 200, 200, প্রথমটা লিখলাম 200, 200, লিখলাম 200, এই লিখলাম 200, তাহলে যোগ করলে কত হলো 400। কয়টা 10%, 10% কইছে, তাহলে 10% করলে 6,000 টাকা 10% করলে 600, এইটা 10% করলে 500, তাহলে আছে 1100। এই পয়টা 20 টাকা 20 টাকা কইছে খুব সম্ভবত, এখানে কইছে কি 20 টাকা 20 টাকা, তাহলে 20 টাকা 20 টাকা করলে আমরা 20 টাকা, পার্সেন্ট করলে পার্সেন্ট কাটবো, টাকা থাকলে টাকা লিখবো, এখানে টাকা টাকা 40 টাকা, এটা যোগ করবো, যোগ করলে হয়েছে 820, এইটা যোগ করলে হয়েছে 720, এইটা যোগ করলে হয়েছিল এখানে লোক কত 1,000, তাই তো 1,1440। এই যে এই টাকার নাম আসলে মোট কর্তন, এই টাকার নাম আছে কি মোট কর্তন। এই কর্তন থেকে এটা বাদ দেবো, তাহলে বাদ দিলে 8,180 ক্লোজ করবো। এই টাকা থেকে এটাকে বাদ দেবো 30, হাতে থাকে কত থাকে না 7 আর 6, আর হলো 7 আর 7 14, আর 2 9, এখানে 9 হবে, হাতে থাকে কত 1 হবে 6,930। এই দুটো যোগ করলে 8 আছে 14, 15,000, যাই হোক 0, এখানে 1, হাতে থাকে কত 1, 9 1 10, আর 1 11, 1 8 আছে 14, 14 আর 15,100। যাই হোক যে টাকা হবে সে টাকা লাগবে, এখানেই শেষ। এই টাকার নাম আছে কি নিট বেতন, নিট কি বেতন। আমার শিটে দেখবেন কি যে ওখানে 3টে সিগনেচার আছে, ওটা দিলে হয় প্রস্তুতকারক, প্রধান হিসাবরক্ষক, ব্যবস্থাপক, কেশিয়ার, শিটে দেখবেন অঙ্কে দেওয়া আছে। এরপরে এইদিকে আছে রাসেল, মকিম আর রতন, এই লোক আছে কয়জন 3 জন, তাহলে এখানে ছক হবে কয়টা, এখানে ছক হবে 3টে, এই যে 1টা 2টা 3টে 4টে হবে। এটা হবে বিবরণ, এটা বিবরণ হবে, ওই দিকে রাসেল হবে, এটা মকিম হবে, এটা রতন হবে, এটা মোট হবে। ওই সেমভাবে আমরা করব। এখানে মূল মজুরি উপার্জন, এইটা উপার্জন, এইটা উপার্জন, এইটা উপার্জন, এইগুলো হচ্ছে উপার্জন, আর এইগুলো হচ্ছে কর্তন। এইগুলো উপার্জনে লাগবো, এইগুলো কর্তনে লাগবো, পার্সেন্টেজ কাটি কাটি লাগবো। অঙ্কের সমাধান আমি নিচেই দিয়ে দেবো, আপনারা দেখে যদি না বোঝেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবাই আমার পাশে থাকবেন, আপনারা একেবারে সহজ সহজ ভিডিওগুলো পাবেন। সবাইকে ধন্যবাদ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।